নোয়াখালীতে ৩ ভাইকে হত্যা করতে আগে থেকেই আয়োজন করা হয় পাতানো ফুটবল খেলার, দাবি স্বজনদের। তদন্তের আশ্বাস পুলিশের। বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকিতে বান্দরবনের 30,000 বাসিন্দা। চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান অব্যাহত। দালালদের দৌরাত্ম্য ছাড়াই প্রথমবারের মতো বরিশাল থেকে বিনা খরচে সৌদি আরব যাচ্ছেন 72 নারী শ্রমিক। সুযোগ পেয়ে খুশি সবাই। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। কুয়াকাটার অশান্ত সমুদ্রের জলরাশিতে রোমাঞ্চিত পর্যটকরা। চট্টগ্রামের ফয়েজ লেক উপচে পড়া ভিড়। এবং বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু হচ্ছে কাল। দিনভর অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিলেন টাইগাররা। মুশফিকের পরিবর্তে উইকেট কিপিংয়ে লিটন দাস। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি হাফসাতুন নেসা। নোয়াখালীতে 3 ভাইকে হত্যা করতে আগে থেকে আয়োজন করা হয় পাতানো ফুটবল খেলা, এমনটাই দাবি করেছেন নিহতদের স্বজনরা। আর আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী। এদিকে স্বজনদের অভিযোগ আমলে নিয়েই আসামিদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ। রোববার দুপুরে মর্মান্তিক হত্যাকাণ্ডের পর কাজীনগর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নোয়াখালীর প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বখতার মুন্না। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উত্তর কাজীনগরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় মোতায়েন করা হয়েছে গ্রাম পুলিশ। 3 সহোদরের এ অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তাদের অভিযোগ, এলাকার মসজিদের জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে 3 জনকে হত্যার জন্যই এ পাতানো ফুটবল খেলার আয়োজন করা হয়। এর আগে প্রতিপক্ষের লোকজন তাদের হুমকি দিয়েছিল বলেও জানায় তারা। এখন একটাই দাবি, দ্রুত আসামিদের আটক করে বিচারের আওতায় আনা হোক। আমাদের ভাইদের সাথে মসজিদের কিছু জায়গার ভেজাল ছিল, ফুটবল খেলা ছিল তাদের ফাতানো খেলা। তাদেরকে ফুটবল খেলার নাম দিয়ে মাঠে নিয়ে তাদেরকে এই আব্দুল খালেক, গোলাম মাওলা, সালাউদ্দিন এদের নেতৃত্বে মেরে ফেলছে। আইনের কাছে বিচার চাই, আমি আইনের বিচার চাই। আল্লাহ আনগো দর্শনের রূপে আনগর বিচারটা দান করে দিলে আমি কি করি বাসন্তে জাদু আমার এক বুকে 3 গুলি কেড়ে মারি ধরে জাদু। এদিকে পূর্ব পরিকল্পনা ছাড়া শুধুমাত্র ফুটবল খেলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড, এটি মানতে নারাজ এলাকাবাসী। ফুটবল খেলা নিয়ে যদি এই মাইকটা হইতো তাহলে হাতাহাতি দস্তাদস্তি একটু হইতো, পাইঙ্গে দিতে চলে যেত। খেলোয়াড় আরো ছিল, কারোর সাথে বেজাল ছিল না, তাদের কারোকে মারা হয়নি, কিন্তু এর 3 ভাইকে কেন মারা হয়েছে? স্বজন ও এলাকাবাসীর অভিযোগ আমলে নিয়ে হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ। শুধু খেলা তো ছিলই বটে, খেলা তো তাছাড়া প্রিভিয়াস যে এনিমিটি ছিল সেটাও থাকতে পারে এর ভিতরে। সেটা তা না হলে আসলে তো এরকম ঘটনা হওয়ার কথা না। বাকি আসামিদের কিছু নামও পেয়েছি, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা এখনো করতেছি আমরা। আমাদের পুলিশই ওই এলাকায় টহল আছে এবং আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা চলতেছে। রোববার দুপুরে গ্রামের মাঠে ফুটবল খেলার সময় প্রতিপক্ষের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে 3 সহোদর বাবলু, হারুন ও কামাল উদ্দিনকে। এ ঘটনার পরই অস্ত্র সরবরাহের অভিযোগে ফাতেমা বেগম নামে প্রতিবেশী এক মহিলাকে আটক করে পুলিশ। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। বর্ষা মৌসুমে অব্যাহত পাহাড় ধসের কারণে চরম মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছেন বান্দরবান পার্বত্য জেলার অন্তত 30,000 বাসিন্দা। বিশেষ করে সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টির কারণে পাহাড়ের খাঁজ এবং পাদদেশে বসবাসকারীরাই রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। এক্ষেত্রে পাহাড়ি জনপদ হওয়ায় স্থায়ীভাবে তাদের সরিয়ে নিতে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন। বান্দরবান ঘুরে এসে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভূপ্রকৃতিগতভাবে পাহাড় ঘেরা বান্দরবান পার্বত্য জেলা, কিন্তু গাছ কেটে সাবার করার পাশাপাশি জুম চাষের জন্য পাহাড় ন্যাড়া করে ফেলায় প্রায় পাহাড় ধসের ঘটনা ঘটছে। বিশেষ করে ন্যাড়া হয়ে পড়ায় বৃষ্টি হলে ধসে পড়ছে বালি মাটির পাহাড়গুলো, ফলে প্রায় ঘটছে প্রাণহানির ঘটনা। 2012 সালের লামা এবং নাইক্যাংছড়িতে পাহাড় ধসে মারা যায় 38 জন। তারা খুব ঝুঁকিপূর্ণ, পাহাড় ভেঙে ভেঙে অনেকের ক্ষতি হচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে। অতিরিক্ত বর্ষণের পরে যারা পাহাড় কেটে ঘর করে, ওই বেশি বৃষ্টি হলে তখন পাহাড় ভেঙে
ঘর চাপা পড়ে অনেক সময় মানুষ মারা যায়। স্থানীয়রা জানায় জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়ে পরিবার পরিজন নিয়ে তাদের এখানে থাকতে হচ্ছে। বাচ্চা কাচ্চালে থাকতে আসি, বাচ্চা কাচ্চা মরে যাইলে এই জায়গায় বাপ মা চাইছে নিবার লাগে গেছি না। ভয় তো লাগে, ভয় থাকলেও আর কোনো জায়গা নাই তো যাবার। অন্যদিকে তেমন কোনো সুযোগ না থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন। সাম্প্রতিক যে বন্যাটা হলো সেই বন্যাতেও আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনি, আমাদের পার্শ্ববর্তী যে স্কুল কলেজ আছে সেগুলোতে আমরা সরিয়ে আনি। গত 26 জুন প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে বান্দরবান পার্বত্য জেলায় 2 জনের মৃত্যু হয়। এভাবে পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে বসতবাড়ি, আবার সে পাহাড় ধসে পড়ছে বসতবাড়ির উপর, ঘটছে প্রাণহানির ঘটনা। নানা জটিলতার কারণে তাদের সরিয়ে নেওয়া যাচ্ছে না। এর মাঝেও পাহাড় ধসে মৃত্যু ঝুঁকির মধ্যে বসবাস করছে হাজারো বাসিন্দা। বান্দরবানের লামা থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে রোববার চট্টগ্রামে পাহাড় ধসের পর আজও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। দুপুর 12টার দিকে নগরীর বাইজিদ এলাকার আমিন কলোনিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ঝুঁকিপূর্ণ 50টি ঘরে থাকা পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। সেই সাথে ভেঙে দেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ ঘরগুলো। আর উচ্ছেদকৃত পরিবারগুলোকে স্থানীয় স্কুল ও মাদ্রাসায় রাখার ব্যবস্থা করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান পুরো বর্ষা মৌসুম জুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শনিবার মধ্যরাতে প্রবল বর্ষণে পাহাড় ধসে আমিন কলোনিতে 3 জন ও লালখান বাজারে দেয়াল ধসে আরো 3 জন নিহত হয়। যারা মূলত পাহাড়ের পাদদেশে অধিক ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন তাদেরকে উদ্দেশ্য করে আমাদের উচ্ছেদ কার্যক্রম চলছে এবং যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদের পুনর্বাসনের জন্য অস্থায়ীভাবে আমরা নিকটবর্তী স্থানে স্কুল অথবা মাদ্রাসাগুলোতে আমরা তাদেরকে পুনর্বাসন করার অস্থায়ী ক্যাম্পও তৈরি করেছি এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের লাইফ সাপোর্ট যা লাগে সেটার ব্যবস্থা আমরা করেছি পর্যাপ্ত পরিমাণ। বরিশাল থেকে এই প্রথমবারের মতো দালালদের দৌরাত্ম্য ছাড়াই বিনা খরচে সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন নারী শ্রমিকরা। সরকারি তত্ত্বাবধানে ও বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গৃহকর্মী হিসেবে সৌদি আরব যাচ্ছেন তারা। এজন্য বরিশাল বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন 72 জন নারী। এমন সুযোগ পেয়ে আনন্দিত গমনেচ্ছু নারীরা। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশ থেকে উন্নয়ন কর্মকাণ্ডে শ্রমিক নিয়ে থাকে দেশটি। এবার গৃহকর্মী হিসেবে নারী শ্রমিক নিচ্ছে বাংলাদেশ থেকে। আর্থিক সচ্ছলতার জন্য সেখানে যাচ্ছেন বাংলাদেশি নারী শ্রমিকরা। দালালদের হ্যাস্তন্যাস্ত ছাড়াই এই প্রথমবার বিনা খরচে গৃহকর্মী হিসেবে সৌদি যাচ্ছেন নারীরা। আর এই সুযোগ পেয়ে খুশি নির্বাচিত নারীরা। সংসারে অনেক অভাব অনটন, সেই কারণে আমি বিদেশে যাব। আমি শুনছি বিদেশে গৃহস্থলী কাজের জন্য নেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা খরচে। জায়গা নাই, জমি নেই, টাকা নাই, পয়সা নাই, লেখাপড়া করাতে পারতেছি না। এখন নিজে পরিবারের সাথে একটা কথা বললে মিট করে দেখলাম যে খুব সুযোগ দিচ্ছেন সরকারে। আমার ফ্যামিলি আমারই চালাইতে, সরকারে বিনা টাকায় নিতে আছে, সেই জন্য আমি যাইতে আছি। পরিবারের সাথে আমি কথা বলে অনুমতি নিয়ে যাচ্ছি, আর সরকার যে আমার সুযোগ দিতে আমি খুশি। সৌদি আরবে কর্মক্ষেত্র সামাল দেওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত নারীদের সরকার 10 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। কর্মক্ষেত্রে যা কিছুর মুখোমুখি হবে সে বিষয়ে জানানো হয়েছে। এছাড়া আইন কানুন, রীতিনীতি ও ভাষা সম্পর্ক জানানো হয়েছে। এমনকি পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন সম্পর্ক ধারণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু সংখ্যক নারী সৌদি আরব গেছেন বলে জানান বরিশাল কর্মসংস্থান ও জনশক্তি অফিসের এই কর্মকর্তা। যে সকল নারী সরকারিভাবে সৌদি আরব যাবার জন্য নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে বেশ কিছু ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন, বাকিরা যাবার জন্য অপেক্ষায় আছেন। যেহেতু বিষয়টি প্রথম এবং নির্বাচন করার জন্য সময় ছিল কম, তাই গমনেচ্ছুকদের অংশগ্রহণ তুলনামূলক কম। বরিশাল বিভাগ থেকে এবার সৌদি আরব যাচ্ছেন 72 জন নারী। এর মধ্যে বরিশালের 19, পটুয়াখালীর 21, বরগুনার 21, ভোলার 6, ঝালকাঠির 4 এবং পিরোজপুরের 1 জন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বাংলার সময় আরো থাকছে। চলাচলের অনুপযোগী নেত্রকোনার শ্যামগঞ্জ বিরিশিরি সড়ক মেরামতে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ এলাকাবাসীর। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর চট্টগ্রামের ফয়েজ লেক। একদিকে পাহাড় ঘেরা বিশাল কৃত্রিম লেক যেখানে চলছে নৌকা, অন্যদিকে অত্যাধুনিক পার্ক। আর পার্কের অন্যতম আকর্ষণ এখানকার সি ওয়ার্ল্ড, যেখানে নেচে গিয়ে আনন্দ ফুর্তি করেছেন সব বয়সী মানুষ। ফয়েজ লেক ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঈদের আনন্দে মাতোয়ারা বন্দর নগরী চট্টগ্রাম।
পুরো নগরী যেন এখনো উৎসবের নগরী। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সবাই ছুটছেন বিনোদন কেন্দ্রের দিকে। নগরীতে এমনি বিনোদন কেন্দ্রে বড় অভাব, হাতে গোনা যে কটি রয়েছে সব কটিতে এখন উপচে পড়া ভিড়। বৈরী আবহাওয়ার মাঝে সকাল থেকে দর্শনার্থীরা ভিড় করছেন এসব বিনোদন কেন্দ্রে। এর মধ্যে অন্যতম হলো ফয়েজলেগের সি ওয়ার্ল্ড। সকাল থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় করেছে এখানে। আসছি আমরা ঢাকা থেকে পরিবার নিয়ে আর কি, মোটামুটি মজা হচ্ছে আর কি। অনেক মজা লাগছে, এখানে আসি অনেক ডান্স করলাম, ফ্যামিলি সহ অনেক মজা করতে আসছি, অনেক ভালো লাগছে। আর আয়োজকরা বলছেন এসব দর্শনার্থীর কথা চিন্তা করে তারা এখানে বিনোদনের ব্যবস্থা করেছেন। দর্শকদের চাহিদার প্রতি বিবেচনা রেখে বিনোদনের পূর্ণ মাত্রা দিতে আমরা ইভেন্টগুলোকে যথার্থভাবে প্রয়োগ করতে পেরেছি। যেহেতু এই সময় বৃষ্টি নেই, এখানে ডিজে শো চলছে, মিউজিক শো চলছে এবং দর্শনার্থীরা এর পূর্ণ আনন্দ বিনোদন ভোগ করছে। আর ডিজে সায়েম বলছেন এত হাজার দর্শককে নাচাতে পেরে তিনি খুশি এবং এই দিনটি তিনি পুরো বছর অপেক্ষা করেন। সারা বছর এই দিনগুলোর জন্য অপেক্ষা করি। একসাথে এত হাজার হাজার মানুষ, এটা পাওয়া টোটালি অসম্ভব। একসাথে এত হাজার হাজার মানুষকে নাচাতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর আয়োজকরা বলছেন এই উৎসব চলবে পুরো সপ্তাহ জুড়ে। চট্টগ্রামের সি ওয়ার্ল্ড থেকে কমল দেব, সময় সংবাদ। ঈদের ছুটিতে সব বয়সী পর্যটকদের ঢল নেমেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। অশান্ত সমুদ্রের জলরাশি দেখে ঘুরতে আসা পর্যটকরা রোমাঞ্চিত। সূর্যাস্ত, সূর্যোদয় ও সমুদ্র স্নান সহ বিভিন্ন দর্শনীয় স্থান বাড়িয়ে দিয়েছে পর্যটকদের আনন্দ। আর পর্যটন পুলিশ পর্যটকদের নিরাপত্তা দিতে নিয়েছে বিশেষ ব্যবস্থা। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে দূর দূরান্ত থেকে পরিবারের সবাইকে নিয়ে অনেকেই ছুটে এসেছেন সাগরকন্যা কুয়াকাটায়। সমুদ্রের উত্তাল ঢেউ মুহূর্তেই সব বয়সী পর্যটকদের আকর্ষণ করে সমুদ্রের স্নানে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের সামনে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টাটাও সবার। আর আনন্দ ঘন এই মুহূর্তটাকে ছবির ফ্রেমে বন্দী করতে ব্যস্ত অনেকেই আবার টিউব আঁকড়ে ধরে ভাসছেন সমুদ্রের বুকে। শুধু সমুদ্র নয়, ঘুরতে আসা পর্যটকদের ভিড় ছিল এখানকার অন্যান্য পর্যটন স্পটগুলোতেও। শামুকের তৈরি বিভিন্ন সামগ্রী, শত বছরের পুরানো নৌকা, বৌদ্ধ মন্দির তাদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। পানিতে নামলাম, মজা করলাম। পানিতে সবসময় ভালো লাগে সবার কাছে। এখানে আসার পর ঈদের আনন্দটা অনেক বেশি বেড়ে গেছে। আমরা আসলে ঈদের দিন আসছি, জার্নিটা অনেক মজার ছিল। সমুদ্র দেখলাম, সব ফ্যামিলি একসাথে টাইম স্পেন্ড করলাম, সব মিলে অনেক ভালো লেগেছে। এখানে এসে তো সি বিচ, পানিতে গোসল করা, হেই ভিজাভিজি সবকিছু মিলে অনেক ভালো লাগছে এখানে এসে। ঈদের আনন্দ উপভোগ করা, একটু নিরিবিলি পরিবেশ, সমুদ্র সবকিছু মিলে একটু আলাদা পরিবেশটাই বেটার। এর আনন্দ এখানে আসার পরে সত্যি কথা অনেক গুণ বেড়ে গেছে। আমি অ্যাকচুয়ালি ঈদটা এখানেই করছি। পুলিশ আছে এখানে, আমাদের সিকিউরিটিটা অনেক বেশি হচ্ছে। এখানে সবাই এনজয় করছে, তো আমরাও এনজয় করছি। এদিকে পর্যটক বাড়ার সাথে সাথে পর্যটন স্পটগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 0 পয়েন্ট ছাড়াও আশপাশে আরো যেগুলো স্পটগুলো আছে আমরা পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা দিয়েছি। আমরা সব সময় আমাদের হেলার দিয়ে এবং বিভিন্নভাবে আমরা পর্যটকদেরকে সাবধান করছি যারা তাদের কোনো বিপদ আপদ না হয়। শুধু সমুদ্র সৈকত নয়, পর্যটকদের আকর্ষণে কুয়াকাটায় রয়েছে আরো 13টি পর্যটন স্পট। সময় সংবাদ, বরগুনা। এদিকে ঈদের ছুটি কাটাতে এখন অনেকেই ভিড় করছেন খুলনার রূপসা ব্রিজের উপর। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, ঈদের আনন্দ উপভোগ করতে খুলনার মানুষ কিন্তু এই মুহূর্তে খুলনার বিনোদনমুখী মানুষ এখন খুলনার রূপসা ব্রিজে উপস্থিত হয়েছেন। এখানে সকাল থেকে মানুষ কিন্তু ভিড় করতে শুরু করেছেন এবং বিকালে প্রচুর মানুষ এসেছেন এই এলাকা ঘুরে দেখতে, যেহেতু নদীর সৌন্দর্য এবং সাথে ব্রিজ দুটো সৌন্দর্যে একাকার হয়ে গেছে এখানে, এবং এটিকে কেউ মিস করতে চান না, এরকম একটি অবস্থা। এবং এখানে এসে মানুষ তাদের প্রাণ ভরে তাদের বিনোদন তারা করছেন। খুলনার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, তার পাশাপাশি কিন্তু এটি একটি ব্যতিক্রমধর্মী জায়গা এবং এখানে সব বয়সী মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে গত 2 দিন কিন্তু বৃষ্টি ছিল, ঈদের দিন একটু বৃষ্টি কম ছিল, সেদিনও মানুষের ভিড় ছিল, কিন্তু গতকাল খুলনাতে প্রচুর বৃষ্টি হয়েছে, যে কারণে মানুষ ঘর থেকে বের হয়ে আসতে পারেনি। আজকে মানুষ সুযোগ পেয়েছে বিনোদন করার জন্য, এই জন্য কিন্তু তারা ঘর থেকে বেরিয়ে এসেছে এবং এখানে এসে তারা আনন্দ করছে। এখানে আমরা ব্রিজের নিচে যদি একটু দেখি, সেটা হচ্ছে এখানে আরো মানুষের ভিড়। উপরে ব্রিজের উপরে
মানুষের সংকুলান হচ্ছে না। দুপাড়ে ভিড় থাকার পাশাপাশি নিচে বেশ কিছু দোকানপাটও গড়ে উঠেছে এই অস্থায়ীভাবে এই ঈদকে কেন্দ্র করে। তো এখানে মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে এখানে অন্যান্য যে খুলনার বিনোদন কেন্দ্রগুলো রয়েছে তার থেকে একটু ব্যতিক্রম এখানে প্রাকৃতিকভাবে এবং প্রকৃতির মনোরম সৌন্দর্য, রূপসী রূপসা নদীর যে সৌন্দর্য, এই সৌন্দর্য আসলে আর কোথাও নাই। এখানে প্রাণ ভরে তারা উপভোগ করতে পারছেন এবং এখানে খোলামেলা পরিবেশের পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখেছি যে ব্রিজ কর্তৃপক্ষ যারা আছে এখানে সেখানে তারা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থারও এখানে ব্যবস্থা করেছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও কিন্তু এখানে টহল দিতে আমরা দেখেছি, যাতে কোনো ধরনের কোনো বিনোদনমুখী মানুষ যারা তাদের কোনো যেন অসুবিধা না হয় এবং তার নির্বিঘ্নে মানুষ কিন্তু আসছেন এবং মানুষ কতটা আনন্দ উপভোগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন সেটা কিন্তু এইখানে দেখলে বোঝা যায় মানুষের উপস্থিতি, হাজার হাজার মানুষের উপস্থিতি। তো সাদিক, আমি আমার কাছে খুলনার রূপসা ব্রিজ এলাকা থেকে বিনোদনের সর্বশেষ খবর আপনাদেরকে জানাচ্ছি। সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনার রূপসা ব্রিজে ঈদের ছুটিতে সময় কাটাতে আসা লোকজনের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। ছিটমহলবাসীদের নাগরিকত্বের চূড়ান্ত তালিকা নিয়ে ভারতের কুচবিহার জেলার চ্যাংরাবান্ধায় বাংলাদেশ ভারতের প্রতিনিধিরা বৈঠক করছেন। বিকেলে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান। অপরদিকে 5 সদস্য বিশিষ্ট ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুচবিহার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক চিরঞ্জিত ঘোষ। 6 থেকে 16 জুলাই পর্যন্ত দুই দেশের ছিটমহলগুলোতে যৌথ জনগণনার ভিত্তিতে টেবুলেশন তৈরি করা হয়। বৈঠকে দুদেশের ছিটমহল থেকে প্রাপ্ত তথ্য বিনিময় করার কথা রয়েছে। এখনো যারা তালিকায় নাম অন্তর্ভুক্ত করেননি কিংবা জমির মালিকানা নিয়ে জটিলতা কাটেনি, তাদের বিষয়গুলো আলোচনা করা হবে বলেও জানিয়েছে ভারতীয় প্রতিনিধি দল। আগামী 31 জুলাই মধ্যরাত থেকে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হবে। এদিকে পঞ্চগড়ের 36টি ছিটমহলে বাংলাদেশ ভারত যৌথ জনগণনার চূড়ান্ত তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন। তালিকায় পঞ্চগড়ের ছিটমহলগুলোতে মোট জনসংখ্যা 20,859 জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এ জনগণনায় জন্মসূত্রে 1,502 জন ও বৈবাহিক সূত্র অন্তর্ভুক্ত হয়েছে 523 জনের নাম। আর ভারতে যাওয়ার জন্য নির্ধারিত ফর্মে আবেদন করেছেন 467 জন। এছাড়া বিবাহ করে অন্য জায়গায় চলে গেছেন 601 জন। গত 6 থেকে 16 জুলাই পর্যন্ত নতুন এ জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 2011 সালের জনগণনায় পঞ্চগড়ের 36টি ছিটমহলে অধিবাসী ছিল মোট 18,834 জন। শিশু রাজন হত্যার আসামি সৌদি আরবে আটক কামরুলকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই তাকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আমাদের অ্যাম্বাসেডর সেখানে কাজ করেছে, তাকে আইডেন্টিফাই করে সঙ্গে সঙ্গে সেই ধরা হয়েছে। তো আমরা তাকে যথাসময় নিয়ে আসবো, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর ন্যস্ত হয়েছে, তাদের মাধ্যমে আমাদের কাছে হ্যান্ডওভার হবে। আমরা অবশ্যই তাকে সুষ্ঠু বিচারের জন্য তাকে আমরা হাজির করাই দিব বিচার কার্যের জন্য। পুলিশের যদি এখানে কেউ সম্পৃক্ততা থাকে আমরা কেউকে ছাড় দেব না। সমাজে এই ধরনের যখন ঘটনাটি ঘটে তখন সমাজের লোক এই যে দৃশ্যগুলি দেখে তারা কেন প্রতিবাদ করলো না, তারা কেন আমাদের পার্শ্ববর্তী থানায় যে ইনফরমেশনটা দিল না। বিএনপি চেয়ারপারসনের নেতৃত্ব নিয়ে তার নেতাকর্মীরা নিজেরাই অসন্তুষ্ট, আর সে কারণে আওয়ামী লীগও দলটি নিয়ে চিন্তিত নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যে মুহূর্তে বাংলাদেশের এত ভালো অবস্থা, সেই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বক্তব্য, মানুষ সেগুলি গ্রহণ করে না। তিনি তার নিজের দল সম্পর্কে বলেছেন যে আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করবে কেন? বিএনপির কতিপয় নেতার বক্তব্যই তো প্রমাণ করেছে যে বিএনপির নেতা কর্মীরা বিএনপির চেয়ারপারসনের নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট। তারা মনে করে যে 2019 সালের নির্বাচনেও বিএনপি বিজয়ী হতে পারবে না।
বরিশালের উজিরপুরে অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। আর এই ঘটনায় কোনো মামলা করেনি নির্যাতিতার পরিবার। সকালে মেয়েটির জ্ঞান ফিরে আসলেও কথা বলতে না পারায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না পুলিশ। তবে পুলিশ সুপার জানিয়েছেন তার সঙ্গে থাকা মোবাইল কলের লিস্ট ধরে তদন্ত করা হচ্ছে। এদিকে মেয়েটি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। স্বজনরা জানায়, রোববার উজিরপুর উপজেলার ইচলাদি বাস স্ট্যান্ডের কাছে নির্যাতিতাকে অচেতন অবস্থায় ফেলে যাওয়া হয়। সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আমার মেয়ের কি হয়েছে আমি তো ডাক্তাররা বলে না, তাহলে আমি এটার সুন্যায্য বিচার আপনাকে দ্বারা আমি চাই। সেন্স আসছে, ওকে আমরা সকালে দেখছি, ওর কন্ডিশন এখন ভালো, অনেকটাই আশঙ্কা মুক্ত। আমরা যাবতীয় যা করার সর্বরকম আমরা প্রচেষ্টা চালাচ্ছি। কথা বলার পরে আমরা জানতে পারবো যে কি হয়েছে এবং এস পার আমরা আইনগতভাবে আগাতে পারবো। এখন আমরা সাসপিশিয়াস যে সন্দেহ, আমরা যেগুলো বিষয়গুলো সন্দেহ করছি, সেই সন্দেহগুলোকে আমরা এগুলিকে সার্চ করছি এবং এগুলিকে জানার চেষ্টা করছি। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ বিটিসিরি সড়কটির 1 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার করায় কিছুদিন পরপরই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। তবে কর্তৃপক্ষের দাবি, সড়কের ধারণ ক্ষমতার বেশি যানবাহন চলাচল করায় দ্রুত বেহাল দশা হচ্ছে সড়কটির। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা শুকনাকুড়ি অ্যাপ্রোচ থেকে শুরু করে কালা মার্কেট পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে একেবারেই ভেঙে গেছে 1 কিলোমিটারের বেশি রাস্তা। এলাকাবাসীর সহায়তায় শ্রমিকরা কোনো মতে ইট বালু দিয়ে সচল রাখছে সড়কটি। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনি ভাঙা রাস্তার কারণে চলাচলে অতিরিক্ত সময় লাগছে যাত্রীদের। ভাঙার কারণে আমাদের খুবই সমস্যা হয়, গাড়ি ফাইসা যায়, সময় মতো আমরা যাইতে পারতাছি না, রোগী অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টের শিকারও হয়। দীর্ঘদিন ভাঙা থাকার পর 2012 সালে 5 কোটি টাকা ব্যয়ে সড়কটি নতুন করে নির্মাণ করা হয়েছিল। 2 বছর যেতে না যেতেই রাস্তার এই বেহাল দশা। এলাকাবাসীর দাবি, নিম্নমানের উপকরণ ব্যবহার করায় বারবার এই অবস্থা হচ্ছে। এই রাস্তাটা এখন কাজ করার কিছুদিন পরেই এই রাস্তাটি ভেঙে গেছে। রাস্তা করতে হবে 3 ফুট বেড কাটিয়া ভালো পিলিং করিয়া রাস্তা করলে টিকবে না, আর টিকবে না। তবে সড়ক কর্তৃপক্ষের দাবি, ভারী যানবাহন চলাচলের জন্য সড়কটি নির্মাণ করা হয়নি। এতে বাড়তি চাপ পড়ায় এই অবস্থা সৃষ্টি হচ্ছে। নিচের থেকে সরাসরি কাদা ওঠে, কারণ এই যে 550-600 সেফটি বালু, ভিজা বালু এর এক একটার ওজন 25-30 টন এবং এইরকম অনবরত প্রতিদিন 500 থেকে 600 ট্রাক রান করে। আপনার সহজে অনিমূল যে এখানে রাস্তা ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। দুর্গাপুরের বালু, কয়লা, চীনামাটি ও পাথর সহ বিভিন্ন খনিজ সম্পদ সারা দেশে সরবরাহের একমাত্র সড়ক এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন কমপক্ষে 600 থেকে 700 ট্রাক চলাচল করে। সময় সংবাদ, নেত্রকোনা। সরকার স্বস্তিতেই দেশ পরিচালনা করছে, তাই ক্ষমতায় থাকার জন্য সরকারের বিএনপিকে ভাঙার কোনো দরকার নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের কাজ পরিদর্শন শেষে একটি ফুট ওভারব্রিজের উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী। সরকার স্বস্তিতে দেশ চালাচ্ছে, বিএনপি সরকারের জন্য এই মুহূর্তে কোনো অস্বস্তির কারণ নয়। ক্ষমতায় থাকার জন্য সরকারের কোনো দলকে ভাঙার কোনো গরজ নেই। বিএনপি যদি কখনো ভাঙে বা সেখানে ভাঙনের সুর বাজে, সেটার জন্য বিএনপির নেতাদের কলহ কমতে দায়ী। বরিশালে একটি অভিজাত হোটেলের 5ম তলার জানালার কাঁচ ভেঙে নিচে পড়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের এক বন্ধুকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাতে ইমরান ও তার বন্ধু শওকত শহরের এরিনা হোটেলের 5ম তলার একটি কক্ষ ভাড়া নেয়। গতকাল রাত 2টার দিকে রহস্যজনকভাবে কক্ষের কাচের দেয়াল ভেঙে নিচে পড়ে যায় ইমরান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে
মারা যায় সে। তবে আটক শওকতের দাবি, নিহত সুমন নিজেই নিচে লাফ দিয়েছে। ও ঘুমাইছে, আমিও ঘুমাইছি, উইছে আর কি, মানে ব্যাপক আকারে মানে হাউ গাউ, কোনো মুখ দিয়ে কথা। আমি বলি কি হয়েছে কি হয়েছে, ধরতে যাই আর ও পিছনে যায়, ধরতে যাই পিছনে যায়, যাই আস্তে আস্তে মানে কাছের উপরে পড়ে গেছে। আমি হাত দিছি, আমার হাত নিচে গেছে, আমার হাতে কাজ বাজছে। এই তো এখন সে পড়ে গেছে না অন্য কোনো বিষয়, বিষয়টা রহস্যজনক। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রপার তদন্তের মাধ্যমে পরবর্তী বিষয়ে জানা যাবে আসলে প্রকৃত ঘটনা কি। সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় জয়নাল আবেদিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ ও স্বজনরা জানায়, ভোরে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জয়নাল আবেদিন ও তার পরিবারের সদস্যরা। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা নিহতের লাশ উদ্ধার করে গ্রামের বাড়ি শেরপুরের পাকুড়িয়ায় নিয়ে যায়। এদিকে ঘাতক বাসটিকে শনাক্ত করতে পারেনি পুলিশ। কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল। সকাল 12টায় জেলা পৌর উদ্যান থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর জেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত রাজীব আহসানের মুক্তির দাবি জানান জেলা ছাত্রদল নেতাকর্মীরা। রাজীব আহসানকে মুক্তি দেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এদিকে টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। দুপুরে শহরের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলটি। পরে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রী বোঝাই একটি স্পিডবোট ডুবির ঘটনায় 11 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। দুপুরে এই দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড জানায়, বেলা 12টার দিকে ভোলা থেকে বরিশালগামী একটি স্পিডবোট কীর্তনখোলা নদীর স্টিমার ঘাট পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভোলা থেকে আগত স্পিডবোটটি ডুবে যায়। এ সময় কোস্টগার্ডের টহল দল স্পিডবোটের ড্রাইভার সহ 10 যাত্রীকে উদ্ধার করে। এদিকে অনুমতি ছাড়াই অবৈধভাবে এ রুটে স্পিডবোট চলাচল করছে বলে জানায় কোস্টগার্ড। একটি স্পিডবোট ভোলার থেকে বরিশালের উদ্দেশ্যে আসতেছিল এবং বরিশাল থেকে একটা ভোলার উদ্দেশ্যে যেতেছিল। প্রতিমধ্যে দুইটা সংঘর্ষ হয়ে ভোলার যে 10 জন লোক ছিল ওই বোটটা ডুবে যায়। তখন আমরা 11 জনকে উদ্ধার করি। শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। পুলিশ জানায়, সদর উপজেলার চর ভাবনা গ্রামের হাউজ আলীর সাথে একই গ্রামের গোলাপ ও মোহাম্মদ আলীর দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন আজ দুপুরে হাউজ আলীর জমি দখল করতে আসে। এ সময় বৃদ্ধ হাউজ আলী বাধা দিলে প্রতিপক্ষের দায়ের কোপে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। বরাদ্দের 7 বছর পরও টাঙ্গাইলে নির্মিত হয়নি মুক্তিযোদ্ধা স্কয়ার। এতে প্রকল্প বাস্তবায়ন নিয়ে হতাশ স্থানীয় মুক্তিযোদ্ধারা। দীর্ঘসূত্রিতার জন্য পৌর কর্তৃপক্ষকে দোষেন সাবেক মেয়র। তবে জেলা প্রশাসনের অনুমতির দোহাই দিলেন ভারপ্রাপ্ত মেয়র। আর জেলা প্রশাসক বলছেন, আইনি জটিলতায় আটকে আছে প্রকল্পটি। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 8 বছর আগে এই দোকানগুলোর জায়গা ছিল একটি দোতলা ভবন। দীর্ঘদিন অস্থায়ী কার্যালয় হিসেবে টাঙ্গাইলের নিরালা মোড়ের ভবনটিকে ব্যবহার করছিল মুক্তিযোদ্ধা সংসদ। কিন্তু 2007 সালে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ভবনটিকে ভেঙে ফেলা হয়। পরে মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সেখানে মুক্তিযোদ্ধা স্কয়ার নির্মাণে পৌরসভাকে 40 লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু আজও পর্যন্ত কোনো ভবন নির্মাণ না হওয়ায় বেহাত হয়েছে অধিকাংশ জায়গা। এই অবস্থায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরাজ করছে হতাশা আর ক্ষোভ। যখন ভাঙা হয়, ভাঙার পরে এটা মুক্তিযোদ্ধার স্কয়ার হবে। আমরা চাই, আমি সদরের মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে
এইটা যাতে মুক্তিযোদ্ধাদের স্কোয়ার হয় এটাই আমাদের কাম্য। আমরা হতাশ, কারণ বর্তমান সরকারের 7 বছরেও এই প্রকল্পটা হাতে নেওয়া হয়নি। অনেকবার অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু কোনো অবস্থাতে আমরা কোনো রকমের কাজ দেখতে পারতেছি না। আর এটা হইলে টাঙ্গাইলের যে সৌন্দর্য, টাঙ্গাইলের যে মুক্তিযোদ্ধাদের গর্ব, টাঙ্গাইলের যে মুক্তিযোদ্ধার সূতিকাগার, এটা প্রতিষ্ঠিত হবে। এদিকে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করলেন সাবেক মেয়র। তবে জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ার দোহাই দিলেন ভারপ্রাপ্ত পৌর মেয়র। এর মধ্যে আমি ডিজাইন কমপ্লিট করে টেন্ডারে যাওয়ার জন্য সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করি। এরপরে আর সেই কাজটি এগোয় নাই। জেলা প্রশাসক মহোদয় যদি আমাদের পত্র দেয়, আমরা খুব শীঘ্রই এই টেন্ডার করে আমরা মুক্তিযোদ্ধা স্কোয়ার এবং সৌন্দর্য বর্ধন টাঙ্গাইল জেলাবাসীকে আমরা উপহার দিতে পারব। আর টাঙ্গাইল জেলা প্রশাসক জানালেন, আইনগত জটিলতার সমাধান হলেই শুরু হবে নির্মাণ কাজ। ওই জায়গাটি নিয়ে কোন এক ব্যক্তি মহামান্য হাইকোর্টে মামলা করেছেন। এখন ওই মামলাটা ফয়সালা না হওয়া পর্যন্ত এখানে আসলে ওই কমপ্লেক্সের কাজ পৌরসভার তরফ থেকে শুরু করতে পারেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি জমির মালিকানার বিষয় বা মামলার কোনো বিষয়ে আমাদের জবাব দেওয়ার বিষয় থাকে, সেটি আমরা অবশ্যই করব। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলে শহীদ হন 3 শতাধিক মুক্তিযোদ্ধা। তাদের স্মৃতি রক্ষায় 2008 সালে জেলা শহরে মুক্তিযোদ্ধা স্কয়ার নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। সময় সংবাদ, টাঙ্গাইল। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। 2 দিন ঈদের ছুটি কাটানোর পর আজ অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সকালে স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করে মুশফিক বাহিনী। এ সময় ব্যাট হাতে অনুশীলন করতে দেখা যায় সাকিব, সৌম্য, রিয়াদ, মুশফিকদের। এছাড়া বল হাতেও নিজেদের কিছুটা ঝালিয়ে নেন মমিনুল, তাইজুল, নাসিররা। তবে সকাল থেকে ইনডোরে অনুশীলন হলেও বৃষ্টির কারণে মাঠে যেতে দেরি হয় টাইগারদের। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও ম্যাচ নিয়ে নিজেদের প্রত্যাশা ও পরিকল্পনার কথা জানান অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ চন্ডিকা হাতুরু সিংহে। ধারাবাহিক পারফরমেন্স ধরে রেখে টেস্টেও ভালো কিছু করার আশা অধিনায়ক মুশফিকের। সেই সাথে টেস্টে তার পরিবর্তে উইকেট রক্ষক হিসেবে লিটন দাসকে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এদিকে বোলারদের কাজে লাগিয়ে 2 ইনিংসে 20 উইকেটই তুলে নিয়ে ম্যাচ নিজেদের করে নিতে চান কোচ। আমাদের প্লেয়াররাও খুব ভালো ফর্মে আছে, তো এটাও একটা প্লাস পয়েন্ট যে আপনার যে কোনো ক্রিকেটে যদি আপনার ব্যাটসম্যান বোলাররা ভালো ফর্মে থাকে, তার মানে আপনার টিম ভালো করার চান্স অনেক বেশি। সো জাস্ট এটাই আমাদের 5টা দিন কষ্ট করে খেলতে হবে কনসিস্টেন্ট ক্রিকেট, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট এবং এটা চ্যালেঞ্জ। আর যেটা কোচ বললো যে আমাদের বড় চ্যালেঞ্জ সেটাই হবে, যেটা কিনা ওদের পেস বোলিং এগেইনস্টে আমাদের ব্যাটসম্যানদের অ্যাপ্লিকেশন। সো আমরা যদি এটা ঠিক করতে পারি, আমাদের খুব ভালো বোলিং এবং বৈচিত্র্য আছে বোলিংয়ে, যেটা কিনা ওদের 20টা উইকেট নেওয়ার মতো। সো ওভারঅল আমি মনে করি এই 2টা ডিপার্টমেন্টে ইনশাআল্লাহ আমরা খুবই ভালো করলে আমাদের টেস্ট খুবই ভালো হবে। সো এটার জন্য আমরা মুখিয়ে আছি। We will use him as an attacking weapon against any team in Test cricket. So, as I said, that's why I said that we have a bowling attack that we can take 20 wickets. Not only Likon, Sakib is there. We forgot about him. It's been nice wicket day. And we have Taijul, who has been very successful with SG ball. When we played with SG ball last time, and then we get Mustafi and Rubel, and even Soid is a workhorse. So it's a very good balanced attack. ঈদ উপলক্ষে বিনোদন পিপাসু মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে মাদারীপুরের নবনির্মিত 7ম চীন বাংলাদেশ মৈত্রী সেতু এলাকা। আর বৈরী আবহাওয়ার মধ্যেই ভৈরবের মেঘনা ও চাঁদপুরের 3 নদীর মোহনায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভৈরবে মেঘনার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সবাই এসেছেন পরিবার পরিজন নিয়ে, আর কেউ বা এসেছেন বন্ধুদের সাথে। পাথরের বিছানো চাদরে বসে আড্ডার পাশাপাশি মেঘনার নির্মল সুশীতল বাতাসের পরশ শরীরে মাখিয়েছেন অনেকেই। আর কেউ কেউ স্পিডবোটের দুরন্ত গতিতে ছুটে বেরিয়েছেন মেঘনার বুকে। নৌকা ভ্রমণ ও হৈ হুল্লোড়ের সাথে আনন্দের মাত্রা আরো দ্বিগুণ করেছে নাগরদোলা, চরকি ও ফুচকা। আমি আমার আব্বু আমার আম্মু ঘুরতে আসছি, চরকি ধরছি, ফুচকা খাইছি, অনেক মজা করছি। আমাদের এখানে বিনোদনের আর কোনো জায়গা নেই, তো ঈদের 2য় দিন আমরা এখানে ঘুরতে এসেছি ফ্যামিলি সহ। কিশোরগঞ্জ প্লাস এই ভৈরবের প্রশাসন যদি এখানে ভালো ভূমিকা রাখে, তাহলে এখানে দর্শনার্থীর সংখ্যা আরো বাড়বে। এদিকে ঈদের 2য় দিনে 3 নদীর মোহনায় ঢল নামে চাঁদপুরের বিনোদন প্রেমী মানুষের। প্রতি বছর হাজারো মানুষ প্রকৃতির নির্মল সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন পদ্মা, মেঘনা ও শাখা নদীর মোহনা শহরের বড় স্টেশন এলাকায়।
বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে নৌকা ভ্রমণে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করেন তারা। এই প্রাকৃতিক নদীর পাড়ের মধ্যে আমরা এসে খুব সুন্দরভাবে এই ঈদটাকে উপভোগ করতে পারছি। অনেক আনন্দ লাগতো, বৃষ্টি কম হলে আর আনন্দ লাগতো। কক্সবাজার গেছিলাম, কিন্তু এটা আরো অনেক সুন্দর, কারণ এটা তো আমাদের এলাকার। বিনোদন বঞ্চিত মাদারীপুরবাসীর কাছে নবনির্মিত 7ম চীন বাংলাদেশ মৈত্রী সেতু হয়ে উঠেছে এক বিনোদন কেন্দ্র। আগামী সেপ্টেম্বর মাসে উদ্বোধন হওয়ার কথা থাকলেও ঈদের পরদিন থেকেই হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে এখানে। নতুন সেতু ও দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সাথে সাথে প্রথমবারের মতো সেতুতে উঠতে পেরে খুশি সর্বস্তরের মানুষ। কেউ একা, কেউ বন্ধু বান্ধব, আবার কেউ বা পরিবার পরিজন নিয়ে তুলছেন সেলফি। সাবিত সারওয়ার, সময় সংবাদ। এদিকে নরসিংদীতে আন্তর্জাতিক মানের একমাত্র বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে ঈদের দিন থেকে শুরু হয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিনোদনপ্রেমী দর্শনার্থীদের আকৃষ্ট করতে ড্রিম হলিডে পার্কটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। পাশাপাশি নতুন সংযোজন করা হয়েছে বুলেট ট্রেন, রোলার কোস্টার ও ভূতের রাজ্য। কাউসার আহমেদের ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রকৃতির সৌন্দর্যপূর্ণ গাছগাছালি বেষ্টিত মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। এখানে মিলবে হিমালয় পর্বতের সাদৃশ্য। নাম রাখা হয়েছে ফ্যান্টম হিল। এ পার্কে এখন বাস করছে 30টি ভূত। ইটালি থেকে আনা হয়েছে এই ভূতগুলো। ভূতের রাজ্যের পাশাপাশি যোগ হয়েছে বুলেট ট্রেন, রোলার কোস্টার, আধুনিক সুইমিং পুল, বাম্পার কার, এয়ার বাইসাইকেল ও আই পাহাড়। এর পাশাপাশি নতুন মাত্রা যোগ করেছে ওয়েব পুল, যেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কান পাতলেই শোনা যাবে সমুদ্রের গর্জন। পানিতে নামতে অনেক মজা, ডিজেটা অনেক মজা, সুইমিংটা অনেক ভালো লাগছে। সবাই অনেক মজা করতেছে, আমরা অনেক মজা করলাম। বাইরে বৃষ্টির কারণে বোঝা যায় না ঈদ, যে এখানে আসার পরে মনে হচ্ছে যে আসলে ঈদ। প্রায় 75 বিঘা জমির ওপর নির্মাণ করা এই পার্কটিতে রয়েছে বিভিন্ন রাইডস। ঈদের ছুটিতে দর্শনার্থীরা এখানে এসেও উচ্ছ্বসিত। নাগরিক জীবনের কোলাহলের বাইরে পার্কের এই সৌন্দর্যকে উপভোগ করতে ঈদের ছুটিতে অনেকেই সপরিবারে বেড়াতে এসেছেন এখানে। বাচ্চাদের জন্যই আর কি, বাচ্চাদের জন্য এখানে আসা হলো আমাদের। এত খেলনার বাচ্চাদের জন্য কোন বাচ্চাই মানে বাবা মার হাত থেকে ছুটে চলে যাবে। 2 বছর থেকে শুরু করে বৃদ্ধ যারা, তারাও এখানে এসেছে। ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসছি, তো এখানকার পরিবেশটা খুব ভালো। তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, অনেক মজা লাগছে। পার্কের ব্যবস্থাপনা পরিচালক জানান, দর্শনার্থীদের জন্য নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে, আর আনসারের নিজস্ব ক্যাম্প আছে, আর এখানে আমাদের নিজস্ব সিকিউরিটি বাহিনী আছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী দেওয়া হয়েছে ঈদকে কেন্দ্র করে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে পার্কটি। প্রবেশে লাগে 200 টাকা। সময় সংবাদ, নরসিংদী। বাংলা সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নোয়াখালীতে 3 ভাইকে হত্যা করতে আগে থেকেই আয়োজন করা হয় পাতানো ফুটবল খেলা, দাবি স্বজনদের। তদন্তের আশ্বাস পুলিশের। বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকিতে বান্দরবানের 30,000 বাসিন্দা। চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান অব্যাহত। দালালদের দৌরাত্ম্য ছাড়াই প্রথমবারের মতো বরিশাল থেকে বিনা খরচে সৌদি আরব যাচ্ছেন 72 নারী। সুযোগ পেয়ে খুশি সবাই। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। কুয়াকাটার অশান্ত সমুদ্রে জলরাশিতে রোমাঞ্চিত পর্যটকরা। চট্টগ্রামের ফয়েজ লেকে উপচে পড়া ভিড়। এবং বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু হচ্ছে কাল। দিনভর অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিলেন টাইগাররা। মুশফিকের পরিবর্তে উইকেট কিপিংয়ে লিটন দাস। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।